আমরা তাদেরকে নারী বিরোধী কোনো একটা জায়গায় দেখি, সেটা সমালোচনা আমরা করব, বিরোধিতাও করব, কিন্তু আমি মনে করি যে কোনো দলকে, সেটা যে ধরনের দলই হোক, তাদেরকে আমরা অ্যাজ এ হোল পাইকারি দরে নারী বিদ্বেষী, নারী বিরোধী এরকম বলাটা ঠিক হবে না, কারণ এটা একটা লেভেলিং এর পলিটিক্স হয়ে যাবে। আরে আমি তোমার বউকে এই করার সুবিধা দিয়েছি, আর একজন বলবে এটা দেই নাই। যে দেয় নাই অনেক কিছু করার, তার অধিকারকে সংরক্ষিত করে রাখছে, সেটা যেমন প্রবলেমেটিক। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন বলছেন আমি তো তাকে এই অথরিটি দিয়েছি, অনেক জায়গায় দেখবেন যে চাকরি করবে আমি তো অধিকার দিয়েছি, বা আপনি এটা করবেন এই অধিকার তো আমি দিয়েছি। ফার্স্ট কোশ্চেন যেটা হওয়া উচিত, আপনাকে এই অধিকারটা অ্যাসাইন কে করলো? শুধু উৎসব বা আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি স্মরণ করিয়ে দেয় নারীদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের কথা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমাজ, বদলেছে নারীদের ভূমিকা। নারীরা আজ নেতৃত্ব দিচ্ছেন রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে। তবে সমতার পথে যাত্রা এখনও চলমান। দর্শক, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন নতুন বাংলাদেশ। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া এবং আমার সঙ্গে আজকে দুজন সম্মানিত অতিথি আছেন সাইয়েদ আব্দুল্লাহ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, আরও আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি নারী দিবস ও রাজনীতি। আমি একটু শুরুতেই সারোয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করব। এই যে নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আছি আমরা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবারে পার্লামেন্টে যেই বিরোধী দল আসলে যাচ্ছে, জামায়াত, এবং জামায়াতের কথাই যদি একটু ধরি, সেখানে আমরা দেখি যে তাদের কোনো নারী নেতৃত্ব নাই। এবং অনেকে অভিযোগ করেন, যেমন দুদিন আগেও অভিযোগ করছিল কমিউনিস্ট পার্টি যে জামায়াত হচ্ছে নারী বিদ্বেষী। এছাড়াও মহিলা দল থেকেও আসলে এই ধরনের অভিযোগ সচরাচরই আমরা দেখি। এছাড়াও অনেক ধরনের বিতর্ক তো আসলে নির্বাচনের আগে থেকেই আমরা দেখছিলাম যে নারী প্রশ্নে জামায়াতের যে অবস্থান, সেটা নিয়ে তাদের পক্ষ থেকে অবমাননাকর বিভিন্ন ধরনের মন্তব্য ছিল, কর্মঘণ্টা নিয়ে আলাপ ছিল, জামায়াত আমিরের হ্যাকড হওয়া একটা পোস্ট ছিল। সব কিছু ছাপিয়ে আমরা দেখতে পাই যে জামায়াত আমির নিজেও যখন আল জাজিরাতে ইন্টারভিউ দেন, তখন তিনি বলেন যে নারী নেতৃত্বে আসলে বিশ্বাস করে না দলটা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে প্রশ্নটা আসে যে একটা দেশের প্রধান বিরোধী দলের অবস্থা যদি এটা হয়, তাহলে তাদের নারী নেতৃত্ব না থাকা বা নারী নেতৃত্বে বিশ্বাস না করা, সেটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি বার্তা দেয়? আপনাকে ধন্যবাদ এবং নারী দিবসের শুভেচ্ছা জানাই। আপনি সহ শুনবেন, জামায়াতকে কেন্দ্র করে প্রশ্নের উত্তর তারা দিলেই ভালো হবে। তবু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি কয়েকটা জায়গায় বলি। অবশ্যই এখানে তাদের অবস্থান বা তাদের অনেক ব্যাখ্যা আমাদের কাছে হয়তো যথেষ্ট পরিমাণের স্যাটিসফ্যাক্টরি হবে না, কিন্তু তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না এরকম কি তারা বলেছে আমি জানি না। তারা তো ইতিপূর্বে বিএনপির সাথে 2001-06 সরকারের অংশ ছিল, সেখানে তারা তো একজন নারী প্রধানমন্ত্রীর অধীনেই তো সেই সরকারের অংশ তারা ছিল। এবং এই যে এখন যে উচ্চকক্ষ হবে কিছুদিন পরে, উচ্চকক্ষ না, নারী সংরক্ষিত নারী আসন হবে, সেখানেও তো জামায়াতের সংরক্ষিত নারী আসনে তাদের প্রার্থীরা যাবেন। এবং আজকেও ডেইলি স্টারে একটা গোল টেবিল ছিল নারী দিবসকে কেন্দ্র করে, সেখানে জামায়াত ইসলামীরও প্রতিনিধিত্ব ছিল। সেখানে তারা যেটা বলেছেন যে তাদের বিপুল পরিমাণ নারী সদস্য রয়েছে যারা এবার নির্বাচনে কাজ করেছেন এবং করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এটাও তারা বলেছেন। তবে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে তারা এবার নির্বাচনে যে 5% নারীদেরকে নমিনেশন দেওয়ার কথা, সেটা তারা দেয় না। এটা জুলাই সনদের একটা অঙ্গীকার ছিল, যদিও এটা কেউই আলাদা কেউ কোনো দলই, কিন্তু আমরা আমাদের এককভাবে যখন আমরা দিয়েছিলাম তখন আমাদের 6% ছিল, কিন্তু জোটের হিসাবে গিয়ে সেটা 5%টা রক্ষা করা যায় নাই। জামায়াত ইসলামীরও 5% হয় নাই, তার তো একেবারে শূন্য, একজনকেও তারা নমিনেশন দেয় না। এইখানে তাদের অনেক প্রোগ্রেস করার বিষয় আছে। এর বাইরে তাদের শুধুমাত্র ধারণা প্রসূত না, আমরা দেখব যে তাদের এমন কোনো অ্যাকশন, কোনো কর্মসূচি যেটা নারীর বিরুদ্ধে গেছে, সেরকম যদি কোনো কিছু আমরা পাই, তাহলে অবশ্যই সেটা স্পেসিফিকভাবে আমরা সমালোচনা করতে হবে। এর বাইরে তারা কিন্তু এখন বলছেন, যেহেতু এই গণঅভ্যুত্থানের নারীদের একটা বিপুল অংশগ্রহণ ছিল এবং তাদেরকে আমরা বলতে দেখছি যে তারা সমস্ত নাগরিকের, সকল নাগরিকের, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত নাগরিকের অধিকারই তারা নিশ্চিত করবেন যদি তারা সরকার গঠন করতে পারে। তো সেই জায়গায় আমাদেরকে তারা যেন এটা করে, এইটা আমাদেরকে চেপে ধরতে হবে। এবং যেখানে যেখানে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, সংগঠনের অভ্যন্তরে এবং বাইরে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সন্তোষজনক পর্যায়ে নারী আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? কিন্তু যদি তাদের কোনো স্পেসিফিকভাবে আমরা কোনো একটা ঘটনা যদি আমরা তাদেরকে নারী বিরোধী কোনো একটা জায়গায় দেখি, সেটা সমালোচনা আমরা করব, বিরোধিতাও করব, কিন্তু আমি মনে করি যে কোনো দলকে, সেটা যে ধরনের দলই হোক, তাদেরকে আমরা
অ্যাজ এ হোল পাইকারি দরে নারী বিদ্বেষী নারী বিরোধী এরকম বলাটা ঠিক হবে না, কারণ এটা একটা লেভেলিংয়ের পলিটিক্স হয়ে যাবে। আমরা প্রত্যেকটা কেস বাই কেস ধরে ধরে দেখবো, যেখানে ব্যত্যয় দেখবো, যেখানে তাদের দেখবো যে ঘাটতি আছে বা আরও অনেক ইমপ্রুভ করার বিষয় আছে, সেখানে আমরা সমালোচনা অবশ্যই করবো, কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই। সেটা শুধু জামায়াত ইসলামী না, সেটা যারা সরকারে আছে তাদের ক্ষেত্রেও, এনসিপির ক্ষেত্রেও, সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে। এবং আপনি জানেন যে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিতে নারীর জন্য একটা দলে থাকা এবং শীর্ষ পর্যায়ে থাকা, নেতৃস্থানীয় পর্যায়ে থাকা এটা অত্যন্ত কঠিন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ নারী এবার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন দলে, বিশেষত আমরা এনসিপিতে দেখতে পাচ্ছি, এনসিপি ছাত্র শক্তি, যুব শক্তি এবং আজকে নারী শক্তি গঠিত হয়েছে। এখানে অনেক শিক্ষিত আরবান নারীরা আসছেন রাজনীতি করতে। এটা স্বাগত জানাতে হবে এবং এই প্রোগ্রেসটা ধরে রাখতে হবে। এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে কেন নারীরা প্রকাশ্য রাজনীতিতে আসতে পারছেন না, আমাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে সেখানে কাজ করতে হবে। তাহলে আমরা কিছু জেনুইন মানে কি বলবো আউটপুট পাবো। এর বাইরে বাকি যেটা আছে, যে আমরা যদি হরে ধরে কাউকে অভিযোগ করি যে আপনার রাজনীতি এরকম, আরেকজন রাজনীতি এরকম, তাহলে এটা আমাদের আসলে আরো দূরত্বটা বাড়াবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে যাই। যেহেতু নারী দিবস ও রাজনীতি নিয়ে কথা বলছি, রাজনৈতিক দলগুলোর কথা আসলে খুব স্বাভাবিকভাবেই উঠবে। যেমন নারীরা জামায়াতের আমির হতে পারবেন না, দলের প্রধান হতে পারবেন না, তাদের বেশ কিছু যে পলিসি আসলে আছে সেই নারীদেরকে নিয়ে সেখানে অনেক বিতর্ক আছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে একটু মানে জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে নারীদেরকে নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি আসলে এমন কেন? এটা কি মনে হয় আপনার কাছে? এটা কি ধরেন রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে নারীদেরকে সীমাবদ্ধ করে ফেলার একটা চেষ্টা কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক যিনি আছেন এবং আপনার যারা দর্শক আছেন তাদের সবাইকে। যারা যারা আজকে বাংলাদেশের নারী সমাজ যারা আছেন প্রত্যেকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই জায়গায় আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার উত্তরটাকে খোঁজার জন্য আমাদের মনে হয় একটু ডিপলি যাওয়া উচিত। নারীদের বিকাশ বা কোনো কিছু, এই ব্যাপারটা যখন আমরা আলাপ আলোচনা করি, দেখবেন আমাদের ধারণাটা কি হয়। একটা উদাহরণ দেই, দেখবেন যে ধরেন যে দুইজন মানুষ আলোচনা করছে, কেউ বলবে আরে আমি তোমার বউকে এই করার সুবিধা দিয়ে দিয়েছি, আর একজন বলবে এটা দেই নাই। যে দেয় নাই অনেক কিছু করার, তার অধিকারকে সংরক্ষিত করে রাখছে, সেটা যেমন প্রবলেমেটিক, অ্যাট দ্য সেম টাইম আপনি যখন বলছেন আমি তো তাকে এই অথরিটি দিয়েছি, অনেক জায়গায় দেখবেন যে চাকরি করবে আমি তো অধিকার দিয়েছি, বা আপনি এটা করবেন এই অধিকার তো আমি দিয়েছি। ফার্স্ট কোশ্চেন যেটা হওয়া উচিত, আপনাকে এই অধিকারটা অ্যাসাইন কে করলো? আপনি যখনই ওইটা বলছেন বলে আপনি ভালো সাজার চেষ্টা করছেন, এর মিনিংটা হইল আপনি নিজেকে একটা অথরিটিভ জায়গায় বসাচ্ছেন, এবং এই যে ডমিনেন্সটা, এই ডমিনেন্সটাও ভিজিবল ওয়েতে হোক অথবা ইনভিজিবল ওয়েতে হোক, বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র রাজনীতি না, রাজনীতি, সামাজিকতা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটার বিকশিত থাকে। এবং দেখবেন এই সমস্যাটা অনেকে আইডেন্টিফাই করতে পারে না জন্যই এমন অনেক কিছু আছে দিয়ে দেওয়াটাকে মনে করছে উদারতা। কিন্তু হোয়ারঅ্যাজ এই ব্যাপারটা যেটা থাকার কথা ছিল, এটাই ন্যাচারাল হওয়ার কথা ছিল, রাইট? এটা যেমন একটা সামাজিক জায়গাতে, এটা একটা রাজনৈতিক জায়গাতেও। আর একটা পয়েন্টে আসি, মানে উদাহরণটা দিলে একটু দেখবেন যে পার্সপেক্টিভটা বুঝতে খুব সুবিধা হয়। রাজনীতিতে নারীরা আসবে, আমরা আসার সুযোগ করে দিচ্ছি, বা ঠিক আছে এত পার্সেন্ট নারীকে তো ওই জায়গায় বসায় দেওয়া হচ্ছে সংরক্ষিতভাবে, এইটাও দেখেন এটার চিন্তা ভাবনার রুটটা কোথায়। ওই যে উদাহরণটা দিলাম, ঠিক একই প্রসেসেই তো আসে, যে ঠিক আছে তার তো যাওয়া আসার যোগ্যতা ছিল না, আমরা তার দয়া দাক্ষিণ্য দেখায় এই তো অনুগ্রহের যে রাজনীতিটা, অনুগ্রহের জায়গাটা, এটা তো অনুগ্রহের ব্যাপার না। বাংলাদেশের অর্ধেক মানুষ নারী, রাইট? একজন নারীর অধিকার বলেন, নারীর দায় দায়িত্ব বলেন, সবকিছু আমার চেয়ে একজন নারী বেটার বুঝবেন। লেটস সে যে একজন কর্মজীবী নারী, উনার কর্মস্থলে যে ডে কেয়ারটা জরুরি, কিভাবে ওইটা ডিজাইনটা করতে হবে, এটা একজন পুরুষের চেয়ে একজন নারী বেশি বুঝবেন। পিঙ্ক ট্যাক্স থাকা উচিত কি উচিত না, বা কি পার্সেন্ট থাকা উচিত, এটা একজন নারী বেশি বুঝবেন। অনেক সমস্যা আছে যে সমস্যাগুলা ধরেন যে নারীরা আমাদের চেয়ে ওইটা বেশি বুঝতে পারে, কিন্তু আনফরচুনেটলি সেই ডিসিশনগুলা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীদেরকে ইগনোর করা হয়েছে। অন্যদের কথা সব আমি বাদ দেই, অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে ঐক্যমত্য কমিশন যে জায়গায় করা হয়েছিল, নারীদের নিয়ে ডিসিশন নেওয়া হচ্ছে, সেই ঐক্যমত্য কমিশনে দলগুলা নারীদের প্রেজেন্সটাকে ঠিকমতো নিশ্চিত করতে পারেন নাই। এই যে আলাপ আলোচনাগুলো যখন হয়, এটা ভাবা উচিত। পার্টিকুলার প্রশ্নে যাব তার আগে ভাই একটা কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় ওই যে সংরক্ষিত আসন অমুক তমুক, দেখেন ব্যাপারটা কি অনেক ক্ষেত্রে এইরকম কিনা, আলংকারিকভাবে কি কাউকে কাউকে রাখা দরকার, আমরা নিয়ে গিয়ে বসায় দিলাম একটা অলংকার যে মোটামুটি চলবে, বাদ বাকি সব কাজ চলুক, এইটা করার সময় ঝামেলাটা হয়ে যাচ্ছে। আবার দেখবেন এই যে সংরক্ষিত আসন বা অন্য কোনো কিছু, এই যে কোটার মতো করে একটা সম্মান দেওয়ার প্রক্রিয়া, এই জায়গায় ওই জায়গা থেকে আসলে নারীদেরকে বেরই করতে দেওয়া হচ্ছে। ঝামেলাটা কোথায় হয় জানেন?
ব্যাপারটা হলো এই যে সংরক্ষিত আসন এইটাও দেখবেন কারো না কারো দাক্ষিণ্যে চলে আসবে। আমি অনেককে চিনি রাজপথে নেমে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বুদ্ধিভিত্তিক জায়গায় তারা ভূমিকা রেখেছেন, একেবারে ফ্যাসিস্টের বিরুদ্ধে তীব্র আন্দোলন যখন হয় তারা পার্টিসিপেট করেছেন। কিন্তু দেখবেন তাদেরকে ইগনোর করে দেখা যাবে ঠিক আছে অমুকে অমুক নেতার আত্মীয়, অমুকে অমুক নেতার ওয়াইফ, তার মেয়ে অমুক তমুক, তাদেরকে নিয়ে এসে রেখে দেওয়া হইলো। কিন্তু এটা কি এমন হওয়া উচিত ছিল না? যারা আন্ডার প্রিভিলেজড অংশ যারা আছে বিভিন্ন জায়গা থেকে, যে আন্দোলন সংগ্রামে আছে বিভিন্ন মানুষ, আবার অনেক মানুষ আছে যারা আসলে কোকনের বাইরে বের হতে পারে না, লেটসে চা বাগানের নারীরা যারা আছেন অথবা খেটে খাওয়া যারা মানুষ আছেন বিভিন্ন জায়গায়, মাইনরিটি, যদিও শব্দটা বলা ওইভাবে উচিত না, আমি ওইভাবে বলতেও চাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, রিলিজিয়াস মাইনরিটির জায়গা থেকে বা অন্যান্য জায়গা থেকে বা একজন পাহাড়ি নারীর জায়গা থেকে তাদের রিপ্রেজেন্টেশনটাকে যদি নিশ্চিত না করা হয়, সংরক্ষিত আসলে তাদের অধিকারের কথাটা আসলে কি বলবেন? কিন্তু দেখবেন এইটা না করে আপনি সংরক্ষিত নামে কি করছেন, যে কার বাবা কোথায় আছে, কার মেয়েকে, কার না থেকে, এইটা করে আবার একটা কোটার সিস্টেমটা চালু করে দিচ্ছেন। হয়তো বা কিছু মানুষ ওই জায়গাতে যাবে, বাট অ্যাজ এ হোল এটা অরিজিনাল যে রিপ্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল সেই ব্যাপারটা কিন্তু মোটেই হচ্ছে না। আরেকটা কথা বললেন রাজনৈতিক দলকে টার্গেট করে, এটা আসলে প্রত্যেকটা জায়গারই এই সমস্যাটা আছে, কারো কম কারো বেশি। নারীদের পলিসি মেকিং এ খুব সিরিয়াসলি দরকার। আমরা যদি মনে করি এটা অনুগ্রহের ব্যাপার, এটা ভুল, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে চিন্তা করে, ধরেন আপনি বলেন না আরে আমরা তো অনেক সম্মান দিয়েছি, ভাই সম্মান ব্যাপারটা ইনবিল্ট। এটা আমরা কি কেউ কখনো বলে নারীরা আমাদের অনেক সম্মান দিয়েছে, নারীরা আমাকে এটা করেছে, এটা যদি না হয় তাহলে আমরা এটাও বলতে পারি না যে আমরা তো তার সম্মানটাকে দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা বরং হওয়া উচিত ছিল যার যার ন্যায্যতার ভিত্তিতে তারা সেই জায়গাটা পাচ্ছে কিনা। আবার একটা প্রশ্ন আমি মাঝে মাঝে করার চেষ্টা করি, বুঝছেন, আজকে যে টপিকটা তুলেছেন রাজনীতির লেন্সের বাইরে গিয়ে আমি একটু সামাজিক লেন্স থেকে দেখার চেষ্টা করব। ধরেন অনেক বাচ্চা কাচ্চা স্কুলে আছে, হঠাৎ করে যদি দেখা যায় যে কারো মা যদি জব করেন, বলে যে আমার মা চাকরিজীবী, আরেকজন আমার মা কিছুই করে না, এটা সোসাইটি থেকে শেখা নাই। জাস্ট আমি শেষ করে দিচ্ছি, এইটা যে বলা হয় তার মানে তার ভেতরে ইনবিল্ট একটা ধারণা গ্রো করে দেওয়া হচ্ছে একজন যে গৃহিণী আছেন বা অন্য সব কাজ করেন এটা ভ্যালুলেস, কিন্তু তার কাজটাও যে অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা ইগনোর করি। এবং আরেকটা ব্যাপার কি জানেন, এইটা করতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে ইনি একজন চাকরিজীবী, যিনি একজন গৃহিণী, প্রত্যেকেই সমানভাবে মর্যাদায় আসতে পারেন। এবং নারীকে ফ্রেমিং করার ক্ষেত্রে কে কার ড্রেস পরে, এই ড্রেস পরে আমি বাধা দেই না, অ্যাজ ইফ অন্য কারো বাধা দেওয়ার অথরিটিটা ছিল। দেখবেন নারী প্রসঙ্গ আসলে চাকরি করতে পারবে কি পারবে না, ড্রেস পরবে কি পারবে না, এইসব আলাপ আলোচনার ভিতরে থাকে। কিন্তু ব্যাপারটা কি হওয়া উচিত ছিল, তার স্যালারি চাকরি যখন করছে ন্যায্যতার ভিত্তিতে পাচ্ছে কিনা, এমনকি গৃহিণী বা অন্যান্য জায়গায় অনেক ইনফর্মাল শ্রম আছে সেই জায়গাতে তার মর্যাদাটা পাচ্ছে কিনা। আর অ্যাজ এ হোল নারী যখন তার অন্যের অনুগ্রহের শিকার হতে হচ্ছে না, সেটা সামাজিকভাবেও রাজনৈতিক ক্ষেত্রেও, কাউকে আপনি একজনকে পাঠিয়ে দিলেন, দুইজনকে পাঠিয়ে দিলেন, এই আমরা অনেক সম্মান করেছি, এই মানসিকতাটা কারো কারো তো খুবই রিজিড। দু একটা দলের কথা বললেন, তাদের হিসাব যদি বাদও দেই অন্যদেরও এই জায়গায় শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। অ্যাজ এ হোল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এইটা ভাবতেই হবে যে নারীদের এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা দূর করতে চাই, নাকি আশেপাশে কয়েকজন আছে 1% প্রিভিলেজড বাবলকে দেখিয়ে যে আমরা তো অনেক সুযোগ করে দিয়েছি, না, বরং আমরা যে সুযোগ দেখা যায় শুধুমাত্র মুখে মুখে আসলে নারীদের ক্ষমতার কথাটা আমরা বলছি, আমরা যে দিতে পারি না, যখন আমরা এটা বিলিভ করব যে এইটাই তো হওয়ার কথা, শুধুমাত্র মা বা বোন বা অমুক তমুক এই কেন সুবিধাটা পাবে না, তখন আপনি বুঝবেন যে না সত্যিকার অর্থে। অনেক ধন্যবাদ। আমি একটু সারওয়ার তুষার আপনার কাছে একটু যেতে চাই, যে কথাটা আসলে উঠছিল যে নারীদের সমস্যার কথা তো আসলে নারীরাই বুঝবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংসদে এবারে হয়তো নারীরা উপেক্ষিতই আসলে একরকম আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 7 জন নারী নির্বাচিত হয়েছে। তো সব মিলিয়ে এই যে নারীর প্রতিনিধিত্ব কমে যাওয়াটা, এটা আসলে কতটা উদ্বেগজনক বা কি মনে করেন? এটা অবশ্যই উদ্বেগজনক। আপনি একটা জিনিস আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করছি, একটা হচ্ছে যে সেখানে রাজনৈতিক দলগুলো আলোচনা করছিল, ফলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাচ্ছিল, এবং রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পর্যায়ে এমনিতেই নারীরা নাই, ফলে আমরা সব বিষয় নিয়ে যখন আলোচনা করেছি সেখানে এমনি নারীর ভয়েসটা ছিল না। আর যখন নারীদের মানে সংসদ সদস্য সংখ্যাগত হবে এটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তো নারী ছিল না, এটা বাস্তবতা। কিন্তু একটা প্রস্তাব কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে উঠেছিল, সেটা হচ্ছে সরাসরি 100 আসনে নারীদের যে মানে 100 আসনে তারা নারীর বিরুদ্ধে কম্পিট করবে এবং 100 জন সংসদ সদস্য আমরা পাবো। এখন যেভাবে সংরক্ষিত আছে ওই ফরম্যাটে না, সরাসরি প্রতিনিধিত্ব। কিন্তু এটা কিন্তু কোনো রাজনৈতিক দল একমত হয় নাই। আমরা এটা আমাদের একটা নোট অফ ডিসেন্ট আছে, এই যে রাজনৈতিক দলগুলো একমত হলো না এই প্রশ্নে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমরা এটা মনে করেছিলাম এটা একটা পজিটিভ চেঞ্জ হতো, যদিও এখানে কনস্টিটিউয়েন্সির বিন্যাসটা কেমন হবে এটা নিয়ে কিছুটা জটিলতা থাকলেও আপনি এটা পিআরের ভিত্তিতে করতে পারতেন, যে আপনি যেহেতু যে ভোট পার্সেন্টেজ পাচ্ছেন, যেমন বিএনপি জোট এবার 51% পেয়েছে,
তারা 51 জন নারী পাঠাতে পারতেন, আমাদের জোট 38%, সুতরাং আমরা 38 জন পাঠাবো, এরকম হতে পারতো। তাহলে আরও বেশি 100 জন ভাইব্রেন্ট এবং নানাভাবে কোয়ালিফাইড নারীরা যদি সংসদ সদস্য থাকেন, সেটা ওই পিআরের ভিত্তিতে হলো, এটা একটা আমাদেরকে অনেক এগিয়ে দিত। শেষ পর্যন্ত এটা হয় নাই, রাজনৈতিক দলগুলো এটা মেনে নেয় নাই, এবং যে নারী সংগঠন যেগুলো আছে, দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সাথে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল যে আপনারা এই ইস্যুটা ঐক্যমত্য কমিশনের বাইরে রেইজ করেন, যেন রাজনৈতিক দলগুলো একটা চাপের মধ্যে পড়ে। তারা কিন্তু সেখানেও খুব পজিটিভ রেসপন্স করে নাই, ফলে আমরা এই প্রশ্নের আগাতে পারিনি, আমাদের এটা বাকি রয়ে গেল। এখন আমরা দেখব যে যেটা সাইদ আব্দুল্লাহ বলছিলেন, এটা খুবই যৌক্তিক, যে সংরক্ষিত নারী আসনে যারা যাচ্ছেন তারা আসলে কোয়ালিটির তুলনায় লবিংয়ে যাচ্ছেন বেশি। আমরা অতীতে এটাই দেখে এসেছি। তো আমরা এবার চাইবো রাজনৈতিক দলগুলো কোয়ালিফাইড নারীদের পাঠাবেন। মানে কোয়ালিফাইড মানে আমি সবসময় একাডেমিক শিক্ষার কথা বোঝাচ্ছি না, মানে তার তৃণমূলের সংগঠনকে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি আছে, এটাও একটা কোয়ালিফিকেশন, এটাকে আমলে নিতে হবে। ফলে এই ধরনের নারীরা যেন আসতে পারেন, এবং দলগুলোর মধ্যে একটা যে বর্ণপ্রথা আছে, একটা যে হায়ারার্কি আছে, এইটা যেন এবার কম প্রভাব বিস্তার করে মানে ওই সংরক্ষিত নারী আসনে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একটা বিরতি নিয়ে আসছে, দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে আসি। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম যে এনআই জানিয়েছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতের সাথে তো বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, তো সেই চুক্তি অনুযায়ী কি মনে করেন কিনা যে হাদির হত্যাকাণ্ডের মানে যিনি হত্যাকারী তাকে ফেরত দিতে পারে ভারত? দিতে পারে মানে চুক্তিটা তো এই জন্যই করা আছে, এবং এই চুক্তিটা আজ অবধিও ভ্যালিড একটা চুক্তি। এই জন্যই তাদেরকে নিয়ে আসার জন্য সরকারের জায়গা থেকেও সবসময় প্রেস করা উচিত, যে যাতে করে তাদেরকে নিয়ে আসা হয়। কারণ দেখেন যে একজন মানুষ ক্যাম্পেইন করার পরে রিক্সা নিয়ে যাচ্ছিল এবং তাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে খুন করা হইল, এই ঘটনায় যে ধরনের মানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হইল যে বাংলাদেশে কেউ সেফ না, এই ধারণার যদি বিচার না করা যায় তাহলে কিন্তু কালকে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, XYZ অন্য কেউ কারো উপর দিয়ে এটা যাবে। এই জন্য এই বিচারটা হওয়াটা অত্যন্ত জরুরি এবং ডিউ প্রসেসের মাধ্যমেই হইতে হবে। এতদিনও যে তারা যে আবার তাকে গুলি করার পরে, শরীফ ওসমান হাদিকে গুলি করার পরে দেশ থেকে পালিয়ে চলে যেতে পারলো, এটা তো ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় ব্যর্থতা ছিল। এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছে আজকে, এবং আমি চাই যে তাকে জরুরি ভিত্তিতে ওই আসাম প্রত্যর্পণ যে চুক্তিটা আছে সেটা ফলো করে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। তার কারণটা হইল এই বিচারটা কোনো যদি কিন্তু ছাড়া হইতেই হবে। এটা যদি না হয় তাহলে মানুষের কাছে এরকম ধারণা যাবে যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে এবং বিচার না করেও বোধহয় পার পাওয়া যায়। কাজেই এই বিচারটা করার ক্ষেত্রে কোনো অপশন রাখা সম্ভব নয়, এবং সরকারের পক্ষ থেকেও আরো বেশি প্রেস করা উচিত। আমি খুশি ইন্টারিমের টাইম থেকে যদি আরো বেশি তৎপর হওয়া যেত, কিন্তু দেখেছে দিনের পর দিন চলে গেছে, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু সেই ভূমিকাটা হয় নাই। অন্তত এখন তো ইলেক্টেড একটা গভর্নমেন্ট আছে, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকার আছে, তারা আমি যাবো যাতে এই কাজটা সবসময় করতেই থাকেন, এবং এটা করাটা অত্যন্ত বড়। সারওয়ার তুষার, আপনার কাছেও একই প্রশ্ন। আওয়ামী লীগের কাউকে তো তারা ফেরত আসলে পাঠালো না, বা পাঠাবে কিনা সেই ধরনের কোনো আশ্বাস আসলে পাওয়া যায়নি এখনো। হাদি হত্যাকারীকে আসলে ভারত ফেরত দেবে কিনা কি মনে হয়? এটা তো ভারতকে দিতে হবে ফেরত, কারণ তারা ওখানে তাকে অ্যারেস্ট করেছে, এবং আওয়ামী লীগের তাদেরকে কিন্তু ভারত অ্যারেস্ট হিসেবে দেখায় নাই। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় প্রত্যর্পণ মানে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। ভারত যদি তাদেরকে বন্দি হিসেবে দেখায় আওয়ামী লীগের যারা, তাহলে ওই প্রসঙ্গটা আসবে। এই কারণে ভারত কিন্তু কখনো বলে নাই যে আমরা তাদেরকে আটক করেছি, আপনি এটা খেয়াল করে দেখেন, বা হাউস অ্যারেস্ট রেখেছি কিংবা নজরদারিতে রেখেছি, কিছু একটা তারা এটা বলে নাই। বরং তারা এটা তাদেরকে শেল্টার দিচ্ছে। ফলে দুটো কেস আলাদা, এবং তারা এটাকে শেল্টার দেবে। এবং আমাদের এখন নতুন সরকার এসছে, তারা বিচারের প্রতি কমিটমেন্ট তাদের আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই। জাতিসংঘের রিপোর্টটা একটা বড় আমাদের জন্য একটা বড় ডকুমেন্ট, যেটা নিয়ে আমরা বিশ্বের দরবারে বলতে পারি যে আমাদের জুলাই গণহত্যার যারা মূল আসামি তারা ওখানে পলাতক আছে। আমরা চাই যে ভারত যেন তাদের ফেরত দেয়, এটার জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করা, এটা আমাদের সরকারকে করতে হবে। আর এই দুজনকে আমি মনে করি যে এই সরকার যদি তৎপর হয়, পররাষ্ট্রমন্ত্রী যদি তৎপর হয়, তাহলে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে নিয়ে আসা সম্ভব হবে, এবং মানে তার ভারত এটা দিতে বাধ্য থাকবে। কারণ সম্ভবত এই কারণেই ভারত গ্রেফতার দেখিয়েছে, এবং আমি মনে করি যে ঘটনাটা এত সরল না, তা ভারত অনেক আগের থেকেই তাদের পজিশন মানে অবস্থানটা জানতো, এবং তারপর যখন তাদের সমস্ত কিছু হিসাব নিকাশে মিলেছে তখনই তারা এটাকে অ্যারেস্ট করেছে। এনিওয়ে অ্যারেস্ট করেছে, এটা অবশ্যই একটা পজিটিভ ঘটনা।
এবং এখন তারা এখানে ফেরত দেওয়ার পরে আমরা বাংলাদেশের মাটিতে এই বিচারটা দেখতে চাই এবং এই ঘটনা তারা তো মানে এক্সিকিউট করেছে, এটার পুরো পরিকল্পনা কারা করেছে, কারা এই নেটওয়ার্কের মধ্যে আছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে যে এই হত্যাকাণ্ডটার পেছন মানে মোটিভটা কি, মানে পুরো প্লটটা আমাদেরকে জানতে হবে। শুধু তো এরকম না যে এটা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যুবলীগের একজন সন্ত্রাসী জামিন পেয়েছে এবং জামিন পেয়ে এসে হাদিকে হত্যা করে ফেলেছে, ব্যাপারটা একেবারেই সেরকম না। আমরা যে সমস্ত আলামত দেখেছি, ওর কালচারাল সেন্টারে যাওয়া, হাদিকে দিনের পর দিন ফলো করা, তার সাথে একসাথে থাকা, এটা একটা পরিকল্পনার অংশ ছিল, এটা বোঝা যাচ্ছে। ফলে এই পুরো নেটওয়ার্ক এবং পুরো ঘটনাটার মূলে আমরা জানতে চাই ন্যায় বিচারের স্বার্থে। এটা ছাড়া ন্যায় বিচারটা আমরা পাবো না। শুধু তাদেরকে শাস্তি দেওয়াটাই একমাত্র ন্যায় বিচার হবে না, এই পুরো নেটওয়ার্কটা আমাদেরকে জানতে হবে যে এরকম জুলাইয়ের একজন এত সম্মুখসার একটা ছেলে এবং আমাদের জুলাইয়ের পরেও যিনি জুলাইটাকে এইভাবে এককভাবে স্বতন্ত্রভাবে, আমরা তো বিভিন্ন দলে গেছি, সে নিজেই একটা উদ্যোগ নিয়ে যেভাবে শুরু করেছিল, এটাকে স্তব্ধ করাটা আসলে কাদের রাজনীতি ছিল বা কাদের পরিকল্পনা ছিল, এটা আমাদেরকে জানতে হবে। জি, আরেকটি প্রসঙ্গে যদি যাই, যেমন আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, এটি এনসিপির একটা বড় অভিযোগ, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। আপনাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়াও একই কথাই বলেছিলেন কয়েকদিন আগে। আমরা দেখতে পাচ্ছি যে সরকার, বাংলাদেশ ব্যাংক, দুদক, এরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মানে যারা এমডি পদে বা যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তারা চেঞ্জ হচ্ছে। সরকার বলছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এনসিপি কেন মনে করছে যে এটা দলীয়করণ করা হচ্ছে, একটু জানতে চাই। এটা স্বাভাবিক প্রক্রিয়া না, যেভাবে ঘটছে এটা স্বাভাবিক বলা যাচ্ছে না। কারণ একটা সরকার আসার পরে তার নিজস্ব একটা পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করা, এটা বোঝে না এমন কেউ নেই, আমরা এটা না বুঝে কথা বলছি না। কিন্তু সরকারি পদ আর রাষ্ট্রীয় পদ কিংবা বিশেষত সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত পদ, এটা তো আপনার আলাদা করতে হবে। এবং এখানে দেখতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক কোনো মানে হেলাফেলা করার মতো প্রতিষ্ঠান না, এটা নিয়ে আপনি কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন না। যেমন বিএনপির পক্ষ থেকে আমরা এটা শুনতে পাচ্ছি যে আপনি আগে তাকে কাজ করতে দেন, দেখেন সে ফেল করলে তারপর তখন আমরা বলবো, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে গত 1.5 বছরে। এবং এই যে বাংলাদেশ ব্যাংকের ঘটনাটাই যদি ধরেন, এখানে যিনি গভর্নর ছিলেন তার যোগ্যতা নিয়ে বিএনপি মহলেরও কোনো প্রশ্ন নাই। অনেক চেষ্টা করেছে, অনেকগুলো ভুয়া পত্রিকা তার বিরুদ্ধে দুর্নীতি এটা সেটার অভিযোগ আনা, সেগুলো ধোপে টেকে নাই। এবং তিনি একটা টালমাটাল সময়ে যেভাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে, তারপর হচ্ছে বাজার অর্থনীতিকে, মুদ্রাস্ফীতিকে ইত্যাদিকে নিয়ন্ত্রণ করেছেন, এর পাশাপাশি পাচারকৃত অর্থ যেভাবে ফেরত আনার জন্য উদ্যোগ নিয়েছিলেন, এটা কিন্তু মানে তাকে বিশেষ একটা জায়গা দিয়েছে। এটা ছাড়াও এখন যে কথাটা আলোচিত হচ্ছে যে আপনি কোন আইন এবং কোন বিধির বলে তাকে আপনি অপসারণ করলেন, ঠিক আছে বুঝলাম আপনার প্রায়োরিটি আছে, আপনি আরেকজনকে বসাবেন, এখানে যোগ্য লোক যদি আপনি বসাতে পারেন, আপনার দলীয় লোক হলেও সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু প্রসেসটা তো খেয়াল করতে হবে। ইতিমধ্যে এটার যে একটা মানে সিরিয়াস প্রসেস ভায়োলেট করে এই কাজটা করা হয়েছে, সেটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 দ্বারা বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়, এটার একটা সংস্কার তিনি করতে চাচ্ছিলেন, একটা 2025 একটা ড্রাফট তৈরি করেছিলেন, সেটা হয় না, ওকে ফাইন। কিন্তু 1972 কোন ধারা মতে আপনি তাকে কি কারণে গ্রাউন্ড দেখাতে হয় কিন্তু, কারণ বাংলাদেশ ব্যাংক আর অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর অর্থ মন্ত্রণালয়ের সচিব একই পোস্ট না, আপনি যেভাবে অ্যাব্রাপ্টলি পরিবর্তন করতে পারেন এটা আপনি পারেন না। এবং এখানে তার সাথে চুক্তি ছিল, ফলে চুক্তির মাঝামাঝি যখন আপনি তাকে সরিয়ে দিচ্ছেন, সেটা আপনার কারণটা দেখাতে হতো, সেটা সরকার কিন্তু দেখাতে পারেনি। এক আর লাস্ট একটা জিনিস বলি, আরেকটাই কারণটা করেছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে না, সেটা মেট্রো রেলের এমডি। আচ্ছা, এটা কিন্তু আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে 76 জনের মধ্যে থেকে বাছাই করে এই একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 30 বছরের তার কাজ করার অভিজ্ঞতা আছে মেট্রো এই গণপরিবহনে। তাকে হঠাৎ করে সরিয়ে একজন আমলাকে বসিয়ে দেওয়া হয়েছে ওখানে। এটাও কিন্তু বিএনপির যে প্রতিশ্রুতি যে আমরা একটা মেরিট বেস সোসাইটি গড়ে তুলব বা মেরিট বেস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলব, তার সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং এই কাজটাও অ্যাব্রাপ্টলি না করলেও সরকারের জন্য ভালো হতো, এবং এটা সরকার বিতর্কিত হয়েছে এই দুটো ঘটনায়। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছেই যাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন অনেক আলোচনা চলছে, যেমন জামায়াতের নায়েবে আমির তিনি বলছেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক উপদেষ্টা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একই দিকে হচ্ছে খলিলুর রহমান এবং সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, তারা ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি জড়িত ছিলেন। আমি এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। পাশাপাশি আজকে নাহিদ ইসলামও বলেছেন যে 11 দলের নেতাদের কারচুপি করে অনেককেই হারানো হয়েছে, কি বলবেন? জামাতের নায়েবে আমির সাহেবকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, অনেক আগের থেকেই বলতে হয়েছে। উনি কেমন ক্রেডিবল মানুষ সেটা আসলে ওনার অনেক স্টেটমেন্টগুলো দেখলেই বোঝা যায়, রাইট? সো উনি যখন দুইজনের কথা বলছেন, রিজওয়ানা হাসান কি বলেছিলেন সেই স্টেটমেন্টটা অত্যন্ত ক্লিয়ার করার চেষ্টা গভর্নমেন্টের সাবেক যিনি প্রেস সচিব ছিলেন ওনার মাধ্যমেও তারা করেছেন, এবং তারা বিভিন্ন জায়গায় এটা বলেছেনও যে তারা কি বোঝাতে চেয়েছেন।
এখন ব্যাপারটা কি হয় বুঝছেন, ওই যে ঠাকুর ঘরে কেড়ে হঠাৎ করে ভেতর থেকে বলেছিল এই আমি কিন্তু কলা খাই নাই, এর মিনিংটা হইলো কেউ না কেউ বোধহয় যে বোঝা যায়। রিজওয়ান হাসান কি বলছেন, উনি বলার চেষ্টা করছেন যে ওই যে একটা উগ্রবাদী গোষ্ঠী যারা আছে, জঙ্গির মতো গোষ্ঠী যারা আছে, রাইটিস্ট গ্রুপ যারা আছে, তাদের উত্থানটা হয় নাই। মানে এই ধরনের কথার সাথে জামাত ইসলামকে যখন ট্যাগ নিজেরা করে নিচ্ছে, তার মানে কি জামাত ইসলামকে এসেনশিয়ালি নিজেদেরকে ওই ধরনের গোষ্ঠী মনে করে কিনা, যারা উগ্রবাদী গোষ্ঠী, যারা এরকম মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যারা একটু বিচ্ছিন্নতা দিয়ে এই ধরনের, তারা কি নিজেরাই মনে করছে কিনা? সৈয়দা রিজওয়ানা কি ডিরেক্ট বলেছেন যে জামাত ইসলাম এইটা, কিন্তু ওই যে ঠাকুর ঘরে কলা খাওয়ার না খাওয়ার গল্পের মতো হয়ে গেল না তাইলে, যে তারা নিজেরা মনে হয় স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে তারা বোধহয় ওই ধরনের গোষ্ঠী? এই প্রশ্নটা তো করাই যায়। 2 নম্বর ব্যাপারটা হইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা যখন কথাবার্তা বলে, এটা শোনার পরে মনে হয় যে জামাত ইসলামের ব্যাপারটাও তো অভাবনীয় রেজাল্ট হয়ে গেছে, রাইট? জামাত ইসলামের এ যাবৎকালে সর্বোচ্চ ভালো ফলাফল কতগুলা সিটের ছিল? 18টা সিট পাওয়া দল জামাত ইসলাম। এই 18টা সিট পাওয়া দল এবার কত পেয়েছে? অলমোস্ট মানে জোট ধরে তো 70+ হয়ে গেছে, 70-এর কাছাকাছি। তাহলে এটাও তো খুবই অভাবনীয় রেজাল্ট, রাইট? এটা কি কেউ না কেউ আবার বলতে পারে কিনা? তারা যখন এই যে XYZ অনেক কথাবার্তা বলে, অনেকে তো এটাও রাস্তাঘাটে বলতে শোনে যে জামাতের আমির কি জিতেছিল কিনা, কারণ ওনার জীবনে তো জেতার কোনো ইতিহাস ছিল না, রাইট? আবার কেউ না কেউ বলতেও পারে যে নাহিদ ইসলাম বলেছে। এইসব আসন নিয়েও তো অনেক প্রশ্ন তুলতে পারে। আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলা করে তারা যেটা করার চেষ্টা করছে, এই ব্যাপারগুলাই হটকারিতার ভিতরে না গিয়ে বরং সামনের দিনে কিভাবে একটা সুন্দর ডেমোক্রেসিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা যদি করে, তাহলে মনে হয় যে সেটা ভালো শোনায়। আদারওয়াইজ আপনি যখন এইটা নিয়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, জামাত ইসলামী কি করেছে সেটা প্রত্যেকেই খুব ভালো মতো জানে। জামাত ইসলামী সাস পলিটিক্যাল পার্টি, যে জায়গায় আমার সহালোচক যিনি আছেন উনারা জোটের সদস্য ছিলেন। জোটের সদস্য হওয়ার পরেও সারওয়ার তুষার ভাইকে বারবার করে অভিযোগ করতে হয়েছে যে তার আসনে প্রথমত তারা কি করেছে, প্রার্থী প্রত্যাহার করার কথা ছিল যেহেতু তিনি নমিনেশন পেয়েছেন। তাদের প্রার্থী যিনি আছেন লাস্টে ওই যে দরজায় নাকি তাকে আটকায় রাখে, সে নাকি জমা দিতে পারে না, প্রত্যাহার নাকি করতে পারে না। তারপরে মৌখিকভাবে বলল ঠিক আছে আমরা চিঠি দিয়ে দিয়েছি আর কোনো কিছু করবে না, যদি এটা আইনগতভাবে কোনো ভিত্তিটা ছিল না। তারপরেও ক্যাম্পেইনটা কন্টিনিউয়াসলি চলেছে এবং সাক্ষাৎ উদাহরণ, মানে উনি এই যে একটা মুনাফিকের শিকারটা হইলেন, মানে এটা তো ভিক্টিম। আবার তারা প্রথম থেকে চিন্তা করেন তো, জামাত ইসলাম ফর ডে 1 লরজে পিয়ার না হইলে ইলেকশন করব না, গণভোট আগে না হইলে ইলেকশন করব না, জুলাই সনদে সাইন করব না, কিন্তু প্রত্যেকটা কথা বলে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা কাজ তারা একের পর এক করছে। এবং এই যে কাজগুলো করছে, এতে করে তাদের যে ক্রেডিবল জায়গা সেই ব্যাপারটা বোধহয় আমাদের রিঅ্যাসেস করা দরকার। এবং তারা যখন এই কথাগুলো বলবে এবং দিনকে দিন তারা এটা বাড়াতেই থাকবে। কোন এক ব্যারিস্টার আছে না বলছে 200-এর উপরে সিট জিতেছিল, তারা হারিয়ে যাচ্ছে, মানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথাগুলো যখন বলে তাদের এইটাও মনে হয় মাথায় রাখা উচিত, অনেক মানুষের এইটাও প্রশ্ন করা উচিত 18টা সিট পাওয়া জামাত যখন এতই পাইলো, ইঞ্জিনিয়ারিং এর কথাটা তাদের দিকেও যায় কিনা। অনেক আলোচনা করে তারা যেটা করছে, এই ইলেকশনতে যদি এইভাবে তারা ট্যাগ করে, আলটিমেটলি ওই যে যারা পলাতক আছে তারাও তো চায় যে ইলেকশন অনেক ধন্যবাদ। আমি একটু সারওয়ার বয়ান একসাথে মিলে যাচ্ছে মনে হয়। সারওয়ার তুষার আপনার কাছে যাই। মিয়া গোলাম পরোয়ার আজকে বলেছেন যে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে বিএনপি। একটু জানতে চাই একেবারে সংক্ষিপ্ত। না মানে ইঞ্জিনিয়ারিং এর এইভাবে আমরা মেঠো বয়ান দিয়ে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করে সুরাহা করতে পারবো না। 2008 সালের সর্বশেষ যে সুষ্ঠু নির্বাচন, মানে এটা তো অবশ্যই বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর মধ্যে মানে শীর্ষে থাকবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের অন্য সমালোচনা আছে সরকারের, কিন্তু যেটা সত্য সেটা আমাদের দেশের স্বার্থে বলতে হবে। 2008-এর নির্বাচনে ইঞ্জিনিয়ারিং প্রশ্নটা এসেছিল যখন প্রণব মুখার্জি নিজে এটা লিখে জানিয়েছেন। কিন্তু এইবার আমরা যদি ক্রেডিবল কোনো প্রমাণ হাজির করতে না পারি, তাহলে এটা শুধু কথা হিসেবেই থেকে যাবে এবং সেটার একসময় অর্থহীন কথায় পরিণত হবে। ফলে আমরা সেদিকে আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃবৃন্দ যাবেন না। সুস্পষ্ট প্রমাণ সহ যদি কেউ ইঞ্জিনিয়ারিং এর এটা প্রমাণ করতে পারে, তাহলে অবশ্যই সেটা তো আমলে নেওয়ার প্রশ্ন আছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন সায়েদ আব্দুল্লাহ এবং সারওয়ার তুষার, দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে শেষ করছি নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।